পদ্ধতি, তুমি যখন এটির পঠন কৌশল, এর স্ট্রাকচারটা সুন্দরভাবে বুঝতে পারবে, তখন আর তুমি সমস্ত জীবন এটি ভুলবে না। এটি মুখস্থ করার কিছুই নেই। যখন তুমি মুখস্থ করবে কয়েকদিন কয়েকটি উদাহরণ মুখস্থ থাকবে, এরপর তুমি ভুলে যাবে। কিন্তু যখন তুমি কৌশলটা দেখে বুঝতে পারবে যে কিভাবে হয় দ্বন্দ্ব সমাস, কিভাবে হয় কর্মধারয় সমাস, তখন এই কৌশলটাকে ফলো করে, কৌশলটাকে তুমি তোমার মস্তিষ্কে একবার গেঁথে নিতে পারলে সমস্ত জীবনে তোমার কখনোই আর সমাস নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে না। তাহলে এসো আজ আমরা প্রথম শুরু করি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসটা কি? এখন একটু খেয়াল করো, একটু আগে আমরা বলেছি যে সমাসটাকে পরিষ্কারভাবে সুন্দরভাবে বুঝতে গেলে আমাদের কিছু শব্দ মাথায় থাকতে হবে। সেগুলো হচ্ছে পূর্বপদ, পরপদ এবং সমসমান পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য, এই শব্দগুলো। তো তোমাদের নিশ্চয় মনে আছে, একটু আগে লিখে দেখিয়েছি যে কোনগুলো সমসমান পদ, কোনটি পূর্বপদ, কোনটি পরপদ এবং কোনটি সমস্ত পদ। তাহলে আমরা প্রথমে দ্বন্দ্ব সমাসের আলোচনায় বলছি যে আগে কয়েকটি উদাহরণ আমরা খেয়াল করি। মা ও বাবা, হাত ও পা। খেয়াল করো, মা ও বাবা, হাত ও পা, এই শব্দগুলো থেকে আমরা নতুন শব্দ তৈরি করি, ওটাকে বাদ দিয়ে মা বাবা। এখানে বলি হাত পা। খেয়াল করো যে এখানে এটি ছিল পূর্বপদ, এটি ছিল পরপদ। এই পূর্বপদ, পরপদ, এই সমস্ত পদে গিয়ে কি কোনো পরিবর্তিত হচ্ছে? অর্থাৎ পূর্বপদ যা আছে এখানেও তাই আছে, পরপদ যা ছিল এখানেও তাই আছে, এবং এখানে কাউকে কিন্তু কম গুরুত্ব দেওয়া হচ্ছে না, দুজনকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। একইভাবে হাত এবং পা, এখানে আছে হাত এবং পা, এবং দুটির গুরুত্বই সমানভাবে রক্ষিত হচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি, এর সংজ্ঞাটাকে আমরা বের করে নিতে পারি আমাদের মতো করে। হয়তো বইয়ে দেওয়া থাকবে যে সমাসের পূর্বপদ, পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। একই কথা আমরা বলছি কিন্তু আমাদের মতো করে, যে পূর্বপদ, পরপদ দুটি প্রাধান্য বজায় রয়েছে সমস্ত পদে। সুতরাং আমরা এর থেকে বলবো যে পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য যেখানে সমান থাকে সেই পদকে বলা হয় দ্বন্দ্ব সমাস। অর্থাৎ আবারও বলি, যে সমাসের পূর্বপদ বা পরপদের অর্থের সমান প্রাধান্য বজায় থাকে, অর্থাৎ প্রাধান্য দুটিরই সমান থাকবে, সমস্ত পদে গিয়ে কোনোটি ছোট বা বড় হবে না, বা কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ এরকমটা বোঝাবে না, এইরকম সমাসকে বলা হবে দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা বুঝলাম যে মা বাবা, হাত পা, এবার একইভাবে হাট বাজার, সকাল বিকাল, 7-5, এই সবগুলি হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো এর ভিতরে দ্বন্দ্ব সমাসের আবার কিছু নাম আছে, অর্থাৎ আমরা দেখি কোন কোন প্রক্রিয়া দ্বন্দ্ব সমাস হয়। মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব সমাস কি? মা বাবা, ভাই বোন, মামা মামি, চাচা চাচি, এগুলি। আচ্ছা, এছাড়াও কি বিরোধাত্মক সমাস হয় না? বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস হয় না, যার ভিতরে মিলন নয় বিরোধ আছে। সেগুলো কেমন? দেখো, ওহি নকুল, ওহি নকুল। ওহি শব্দটার অর্থ কি তোমরা জানো? ওহি বা নকুল হয়তো অনেকেই জানো। সব থেকে ভালো হয় যে বাংলা টু বাংলা একটি অভিধান আছে। এই অভিধানটা থাকলে অন্তত 4টি অভিধান প্রত্যেকটি শিক্ষার্থীর ঘরে অত্যাবশ্যক। তো তোমাদের হয়তো সকলের আছে ইংরেজি অভিধান, কিন্তু বাংলা টু বাংলা অভিধান পরবর্তী জীবনেও কাজে লাগবে। সেজন্য যে পারবে তো সে একটি সংগ্রহ করবে। ওহি মানে হচ্ছে সাপ, আর নকুল হচ্ছে বেজি। তাহলে সাপ আর বেজির কি কখনো বন্ধুত্ব হয়? আমরা জানি কখনোই সেটি হয় না। সুতরাং এটি একটি বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস।
অর্থাৎ ওহি ও নকুল, এখানে ছিল ওহি ও নকুল, সমস্ত পদে হলো কি ওহি হাইফেন নকুল। এরকম দা কুমড়া, দা ও কুমড়া, আমরা জানি এটাও কখনোই মিলনার্থক নয়। ওহি নকুল, দা কুমড়া ইত্যাদি এগুলো হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। এছাড়াও আছে সমোচ্চারিত এবং সমার্থক। সমার্থকটা দেখি, হাট বাজার, হাট ও বাজার। এরপরে আছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস আছে কেমন? 7-5, 7 ও 5, 7-5, 9-6, তাহলে আমরা দেখলাম মিলনার্থক, বিরোধার্থক, সমার্থক, তারপর সংখ্যাবাচক, এছাড়া প্রায় সমুচ্চারিত, প্রায় সমার্থক ইত্যাদি আরো আছে। তো আমাদের মূল ফোকাসটি কোথায় থাকবে? সমার্থক বা বিরোধার্থক এটি মেইন বিষয় নয়। আমাদের মূল বিষয় হচ্ছে সমাসটি, অর্থাৎ তোমার পরীক্ষা দেওয়া থাকবে কিন্তু এই ব্যাস বাক্য থাকবে না, এখানে থাকবে এরকম। এই শব্দ থেকে তোমাকে বুঝে নিতে হবে এটি কোন সমাস। তাহলে তুমি যখন দেখছো ওহি নকুল, ওহি নকুল, এই মাঝখানে হাইফেন, অর্থাৎ ওহি সাপও যেমন গুরুত্বপূর্ণ, তার গুরুত্ব বজায় থাকছে, বেজি গুরুত্ব বজায় থাকছে। এখানে দা, এখানে কুমড়া, এখানে হাট, এখানে বাজার। অর্থাৎ আমরা সব ক্ষেত্রে লক্ষ্য করছি যে প্রত্যেকটির পূর্বপদ আর পরপদ দুটি কিন্তু সমান গুরুত্বপূর্ণ, কেউ কারো গুরুত্ব হারাচ্ছে না। তো যেহেতু গুরুত্ব হারাচ্ছে না, সেহেতু আমরা আমাদের সংজ্ঞা অনুযায়ী মনে রাখবো যে সংজ্ঞায় বলেছিলাম যে সমাসের পূর্বপদ পরপদ কোনটির উভয়টির অর্থের প্রাধান্য সমানভাবে রক্ষিত হয় সমস্ত পদে, সেই সমাসকে বলা হয় দ্বন্দ্ব সমাস। হতে পারে সেটি মিলনার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, সংখ্যাবাচক দ্বন্দ্ব ইত্যাদি। যেটাই হোক না কেন, আগে আমাদের মূল বিষয় খেয়াল করতে হবে যেটি, সেটি হচ্ছে এই দুটি পূর্বপদ আর পরপদ তাদের দুজনের অর্থের প্রাধান্য সমান আছে কিনা। যখনই দেখব সমান, তখনই আমরা বুঝবো এটি দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্বটা যেমন 9 দেখলে তুমি অনায়াসে বুঝতে পারবে এটি সংখ্যাবাচক দ্বন্দ্ব। হাট বাজার এটি সমার্থক দ্বন্দ্ব, দা কুমড়া এটি বিরোধার্থক, মা বাবা এটি মিলনার্থক। তাহলে দ্বন্দ্ব সমাসকে বুঝতে হবে আগে, প্রথমে বুঝতে হবে আমি কি দেখে বুঝবো যে এটি দ্বন্দ্ব সমাস, তারপর সেটি মিলনার্থক না সমার্থক না সংখ্যাবাচক, এটা খুব ইজি, খুবই সহজভাবে বোঝা যাবে। তাহলে আবারও আমরা দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটি মনে করি, যে সমাসের পূর্বপদ পরপদ উভয়ের অর্থের প্রাধান্য সমানভাবে রক্ষিত হয় কোথায়? সমস্ত পদে। সমস্ত পদে গিয়ে উভয়ের প্রাধান্যই সঠিক থাকে, সমান থাকে, সেটিকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। এরপরে দেখেছি কয়েক প্রকারের দ্বন্দ্ব সমাস হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব সমাস, সেটি হচ্ছে দেখো অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা হচ্ছে কি? আমরা দেখেছি যে পূর্বপদ পরপদ দুটি সমান থাকে সমস্ত পদে দ্বন্দ্ব সমাসে গিয়ে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, সবই ঠিক আছে। সমস্ত পদে গিয়ে এখানেও দুটির প্রাধান্যই বজায় থাকবে, কিন্তু একটি বিশেষ ব্যাপার ঘটবে এখানে, যেটা হচ্ছে যে এ কখনোই তার বিভক্তিকে হারাবে না। অর্থাৎ পূর্বপদের বিভক্তিও
পরপদের বিভক্তি উভয় পদের বিভক্তিটা সমস্ত পদে গিয়েও রক্ষিত হবে। বিভক্তি কি এটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো, কারণ বিভক্তির উপরে ক্লাস আমরা আগেই করেছি, তোমরা সকলে তখন বুঝেছিলে, আমি দেখেছিলাম যে সকলে বিভক্তি বিষয়টা সকলের কাছে পরিষ্কার, তাহলে তোমরা জানো বিভক্তি কি। এখন দেখি যে কিভাবে বিভক্তি সমস্ত পদে গিয়ে রক্ষিত হচ্ছে। মনে করো দেশে ও বিদেশে, এটাকে আমরা সমস্ত পদে কি বলবো? দেশে বিদেশে। এটাই তো বলি, তাই না? মনে করো আমরা বললাম জলে ও স্থলে, জলে